আজকে তোমাদের জন্য নিউট্রিশন বা পুষ্টি থেকে প্রিভিয়াস ইয়ারে আসা 50টা প্রশ্ন সলভ করাবো, যেগুলো আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা পিএসসির পরীক্ষা হোক, ফুড এসআইয়ের পরীক্ষা হোক, পুলিশের পরীক্ষা হোক, বা এসএসসির কোনো পরীক্ষা হোক, বা রেলওয়ের পরীক্ষা হোক। তো চলো দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রধানত যে খাদ্য উপাদান থেকে উৎসেচক ও হরমোন গঠিত হয় তার নাম কি? যে খাদ্য উপাদানটা খেলে আমাদের শরীরের ভেতরে উৎসেচক তৈরি হচ্ছে, হরমোন তৈরি হচ্ছে, তার নাম জানতে চেয়েছে। কোন খাদ্য উপাদান খাওয়া দরকার আমাদের? না, প্রোটিন খাওয়া দরকার। কি খাওয়া দরকার? প্রোটিন। প্রোটিনটা খেলে পারে আমাদের শরীরে বিভিন্ন হরমোন উৎপন্ন হয়, বিভিন্ন উৎসেচক তৈরি হয়। তাহলে সঠিক উত্তর কি পেয়ে গেলাম? প্রোটিন পেয়ে গেলাম। পরের প্রশ্নে চলে আসো। বলেছে মানুষের মুখবিবরে লালা গ্রন্থির সংখ্যা কত? আমাদের মুখের ভেতরে বিভিন্ন রকম লালা গ্রন্থি রয়েছে, তার সংখ্যা কত জানতে চেয়েছে এখানে। কি হবে? সঠিক উত্তর হচ্ছে 6টা। 3 রকমের লালা গ্রন্থি আছে, নামগুলো পরীক্ষায় দিয়ে দেয়। 3 রকমের লালা গ্রন্থির নাম কি? একটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, একটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি জোড়ায় জোড়ায় আছে, ঠিক আছে, 3 রকমের আছে, জোড়ায় জোড়ায় আছে। প্যারোটিড গ্রন্থি আছে, সাবলিঙ্গুয়াল একটা আছে, সাবলিঙ্গুয়াল একটা রয়েছে, এটা দুটো করে আছে। প্যারোটিড দুটো আছে, প্যারোটিড দুটো আছে, সাবলিঙ্গুয়াল দুটো আছে, এবং হচ্ছে আর একটা আছে সাবম্যান্ডিবুলার, একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার দুটো রয়েছে। তাহলে কটা হয়ে গেল টোটাল? আমার 6টা হয়ে গেল আমার লালা গ্রন্থির নাম। তাহলে প্যারোটিড এক জোড়া, সাবলিঙ্গুয়াল এক জোড়া, এবং সাবম্যান্ডিবুলার এক জোড়া। পরীক্ষায় নামগুলো কিন্তু দিয়ে দেয়, মনে রাখবা। মোট 6টা লালা গ্রন্থি রয়েছে, প্যারোটিড দুটো, সাবলিঙ্গুয়াল দুটো, সাবম্যান্ডিবুলার দুটো। পরের প্রশ্নে চলে আসো। পরভোজী পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদ কোনটা? পরভোজী পুষ্টি সম্পন্ন করে কে? এর মধ্যে পরভোজী পুষ্টি সম্পন্ন করে কে? রাফলেশিয়া, স্বর্ণলতা, নাকি লোরান্থাস, নাকি সব কয়টি? উত্তর কি হবে? সব কয়টি হবে। সব কয়টি হচ্ছে পরভোজী পুষ্টি সম্পন্ন করছে। কেন? কারণ এই উদ্ভিদগুলোকে বলা হচ্ছে না পতঙ্গভুক উদ্ভিদ। কি বলা হচ্ছে? পতঙ্গভুক উদ্ভিদ। বলে হ্যাঁ, এরা পতঙ্গ খায়? বললাম হ্যাঁ, এরা হচ্ছে পতঙ্গকে ধরে ধরে খেয়ে ফেলে, তাই জন্য এদেরকে বলা হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ বলা হচ্ছে। নাইট্রোজেন খাবারের জন্য এরা হচ্ছে তোমার পতঙ্গকে ধরে ধরে খেয়ে ফেলে। পতঙ্গ বসলে পারে পাতাগুলো মুড়ে যায়, তাহলে পতঙ্গের রসটা থেকে এরা নাইট্রোজেনকে সংগ্রহ করে নিচ্ছে, তাই জন্য এরা পরভোজী পুষ্টি সম্পন্ন করছে, এবং তার সঙ্গে সঙ্গে স্বভোজীও করছে, তার সঙ্গে সঙ্গে নিজের খাবার নিজেও তৈরি করছে, মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়া খাবার তো তৈরি করছে এই সবুজ অংশ দিয়ে, তার সঙ্গে সঙ্গে এরা পতঙ্গকে ধরে ধরেও খাচ্ছে। এই জন্য বলা হচ্ছে এদেরকে পরভোজী প্লাস স্বভোজী, দুটোকেই বলা হয়, মানে পরভোজী আর স্বভোজী দুটোই বলা হচ্ছে উদ্ভিদেরকে ধরা হচ্ছে। পরের প্রশ্নে চলে আসো। বলেছে একটি মিথজীবী উদ্ভিদ হলো, একটি মিথজীবী উদ্ভিদের নাম জানতে চেয়েছে। মৃতজীবী না কিন্তু, দেওয়া আছে দেখো মিথজীবী। সঠিক উত্তর কি হবে আমার? লাইকেন হয়ে যাবে। লাইকেন হচ্ছে একটা মিথজীবী উদ্ভিদ। কাকে বলে মিথজীবী জীব? যারা পরস্পরের সঙ্গে অবস্থান করছে, একসঙ্গে সহাবস্থান করছে, একে অপরকে হেল্প করছে। মনে করো দুখানা জীব পরস্পর একসঙ্গে অবস্থান করছে, একে একটু সাহায্য করলো, ওকে একটু সাহায্য করলো, তাহলে পরে তাদেরকে আমরা বলবো মিথজীবী জীব বলে দেবো। এবং উদ্ভিদ থাকলে পরে তাকে মিথজীবী উদ্ভিদ বলবো, প্রাণী থাকলে মিথজীবী প্রাণী বলে দেবো। তাহলে লাইকেন কাদের সমন্বয়ে গঠিত হচ্ছে? ছত্রাক এবং শৈবাল। ছত্রাক প্লাস যদি শৈবাল করে দাও, তাহলে সেই গঠনটাকে আমরা বলবো কি? লাইকেন বলে দেবো। ওকে একটু সাহায্য করছে, ওকে একটু সাহায্য করছে। ছত্রাকের দেহের উপরে বসবাস করছে শৈবাল, এবং শৈবাল ওকে কি সাহায্য করছে? শৈবাল হচ্ছে তোমার ওকে সালোক সংশ্লেষ প্রক্রিয়া খাবার তৈরি করে ওকে দিচ্ছে। তাহলে ওর কি করছে? বাসস্থানে সাহায্য করছে, ওকে খাবার তৈরি করে দিচ্ছে, সাহায্য করছে, একে অপরকে সাহায্য করছে। সেই রকম আমরা প্রাণীকে বা উদ্ভিদকে আমরা বলে দেবো মিথজীবী উদ্ভিদ বা প্রাণী। পরের প্রশ্নে চলে আসো। মানব দেহে শক্তির দৈনিক চাহিদার কত শতাংশ শর্করা থেকে পাওয়া যায়? শর্করা জাতীয় খাবার থেকে বা কার্বোহাইড্রেট থেকে আমরা কত শতাংশ শক্তি পাই? আমরা যে মেন শক্তি পাই সেটা শর্করা থেকেই পাই, যেটা হচ্ছে তোমার 55 থেকে 60%। আমাদের দৈনিক যে শক্তির চাহিদা সেটা হচ্ছে শর্করা থেকেই পাচ্ছি, 55 থেকে 60% পেয়ে যাচ্ছি। ওই জন্য আমরা কি করি? শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে বেশি পরিমাণে গ্রহণ করি। দেখবে ভাত রুটি লোকে বেশি পরিমাণে খাচ্ছে, কারণ এটা তাৎক্ষণিক শক্তি দিচ্ছে। আর একটা হচ্ছে তোমার এর কারণ হচ্ছে তাৎক্ষণিক শক্তি দেয়। অন্যান্য মানে খাবার খেলে পারে যদিও বেশি শক্তি উৎপন্ন হচ্ছে, কিন্তু এটা তাৎক্ষণিক শক্তি দিচ্ছে বলে এটা আমরা বেশি পরিমাণে খাচ্ছি। 1 গ্রাম শর্করা দহন করলে ওই তোমার 4.1 অনেক বইতে 4 লেখা আছে, এত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম শর্করা দহন করলে 4.1 বা 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম যদি তুমি ফ্যাট দহন করে নাও, তাহলে পরে শরীরের মধ্যে 9.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। যদি তুমি 1 গ্রাম প্রোটিন দহন করো, তাহলে 4.3, অনেক বইতে 4.3, অনেক বইতে 4.4 দেওয়া আছে, এত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো এখানে শর্করা থেকে সবচেয়ে কম শক্তি উৎপন্ন হচ্ছে, 4.1 বা 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও শর্করাকে আমরা বেশি পরিমাণে গ্রহণ করছি। তার কারণ হচ্ছে তাৎক্ষণিক শক্তি দিচ্ছে, ঠিক আছে? তুমি খেলা, সঙ্গে সঙ্গে শক্তি পেলা, কাজকর্ম করলা, এই জন্য শর্করা জাতীয় খাবার থেকেই আমাদের দৈনিক চাহিদার 55 থেকে 60% শক্তি আমরা এখান থেকে পাচ্ছি বলে শর্করা জাতীয় খাবারকে বেশি পরিমাণে খাচ্ছি। মনে রাখবে পরীক্ষায় দিয়ে দেয় যে ফ্যাট থেকে কত পাওয়া যাচ্ছে? 1 গ্রাম ফ্যাট থেকে পাওয়া যাচ্ছে 9.3 কিলো ক্যালোরি শক্তি, 1 গ্রাম
গ্রাম প্রোটিন থেকে পাওয়া যাচ্ছে কত 4.3, অনেক বইতে 4.4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। পরের প্রশ্নে চলে আসো। বলেছে শক্তি উৎপাদনকারী খাদ্য সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? শক্তি যে উৎপন্ন হচ্ছে আমাদের শরীরের ভেতরে কোন খাদ্যগুলো খেলে? না প্রোটিন খেলে বললাম, ফ্যাট খেলে এবং হচ্ছে তোমার শর্করা খেলে। তাহলে প্রোটিন, ফ্যাট এবং শর্করা থেকে আমরা মেইনলি শক্তি উৎপাদন করি এবং এগুলোকেই শক্তি উৎপাদক খাদ্য বলা হয়। তাহলে তিনটে পেয়ে গেলাম আমার, প্রোটিন, ফ্যাট এবং শর্করা। প্রোটিন, ফ্যাট এবং শর্করা এগুলো হচ্ছে শক্তি উৎপাদক খাদ্য। বাদবাকি যেগুলো আছে আমাদের ভিটামিন রয়েছে, খনিজ লবণ রয়েছে, ফাইটোকেমিক্যালস রয়েছে, জল রয়েছে, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার দেহ সংরক্ষক খাদ্যের মধ্যে পড়ছে। এগুলো শক্তি উৎপাদন করছে না, কিন্তু ওগুলো আমাদের দেহের মধ্যে অন্যান্য কাজকর্ম করছে। আমরা মেইনলি শক্তি উৎপাদনকারী খাদ্যকে তিন ভাগে ভাগ করতে পারছি। প্রোটিন, কি বললাম? প্রোটিন বললাম, ফ্যাট বললাম এবং শর্করা বললাম। পরের প্রশ্নে চলে আসো। বলেছে আমাদের দেহে শক্তির দৈনন্দিন চাহিদার কত শতাংশ প্রোটিন থেকে উৎপন্ন হয়? আমাদের দেহে কত শতাংশ শক্তি প্রোটিন থেকে উৎপন্ন হচ্ছে? দৈনিক কত শতাংশ শক্তি আমরা প্রোটিন থেকে পাচ্ছি? না, একদম কম পাচ্ছি, 10 থেকে 15%। আমাদের যে দৈনন্দিন শক্তি উৎপন্ন হচ্ছে তার চাহিদা মেটাচ্ছে প্রোটিন কতটা? 10 থেকে 15%, কম। কিন্তু আমরা প্রোটিন খাচ্ছি হয়তো অনেক সময় বেশি। প্রোটিন কি করছে? দেহের অন্যান্য কাজকর্মগুলো করছে, দেহে পেশি গঠন করছে, দেহের মধ্যে এই সমস্ত হরমোন উৎসেচক এগুলো তৈরি করছে, এই সমস্ত কাজকর্মগুলো করছে, কিন্তু শক্তি উৎপন্ন করতে 10 থেকে 15% প্রোটিন ব্যয় হচ্ছে। পরের প্রশ্নে চলে আসো। বলেছে আমাদের দেহে শক্তির দৈনন্দিন চাহিদার কত শতাংশ স্নেহ পদার্থ থেকে পাই? স্নেহ পদার্থ মানে হচ্ছে ফ্যাট। তাহলে ফ্যাট থেকে আমরা কত শতাংশ পাচ্ছি? দৈনন্দিন শক্তির চাহিদার কত শতাংশ পাচ্ছি? 25 থেকে 30% মতো পাচ্ছি। আমাদের যে দৈনন্দিন শক্তি চাহিদা সেটা হচ্ছে তোমার ফ্যাট পূরণ করছে কত? 25 থেকে 30%। তোমার প্রোটিন কত পূরণ করছে? 10 থেকে 15%। আর শর্করা সবচেয়ে বেশি পূরণ করছে 55 থেকে 60%। এবং বাদবাকি কাজ কি করছে? ফ্যাট যদি বেশি পরিমাণে খেয়ে নাও তাহলে দেহে সঞ্চিত হবে, চর্বি বেড়ে যাবে, তুমি মোটা হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমাদের শক্তি চাহিদা পূরণ করছে, শক্তির চাহিদা পূরণ করছে দৈনিক 25 থেকে 30%। পরের প্রশ্নে চলে আসো। মানব দেহে অপাচ্য কার্বোহাইড্রেট হলো, মানুষের দেহে কোন কার্বোহাইড্রেটটা বা কোন শর্করা জাতীয় খাবারটা পাচিত হয় না, আমাদের দেহে হজম হয় না? ঠিক আছে, বলে হ্যাঁ মানুষ হজম করতে পারে না এমন জিনিস আছে নাকি? বলে হ্যাঁ আছে, মানুষ হজম করতে পারে না এমন জিনিস হচ্ছে কি না সেলুলোজ। সেলুলোজ হচ্ছে তোমার এমন একটা খাবার যেটা কিনা মানুষ হজম করতে পারে না। ঠিক আছে, মানুষের দেহ কি হজম করতে পারে না? না সেলুলোজ জাতীয় খাবারকে হজম করতে পারে না। পরের প্রশ্নে চলে আসো। বলেছে নিচের যেটি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড নয়, অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড নয় তার নাম জানতে চেয়েছে। এই নয় কথাটা ভালো করে পড়বা। তাহলে এখানে কি দেওয়া আছে অপশানে? বলেছে লিনোলেনিক অ্যাসিড, এটা হচ্ছে তোমার অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। ঠিক, এখানে দেওয়া আছে এখানে অ্যারাকিডনিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড। কী হবে সঠিক উত্তর আমার? অ্যাসকর্বিক অ্যাসিড এখানে সঠিক উত্তর হয়ে যাবে। অ্যাসকর্বিক অ্যাসিড কোনো অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড নয়। এটা কি নাম? এটা হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। ভিটামিন সি এর পড়েছিলে তোমরা, নিশ্চয়ই এটা জানবে। তাহলে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি পড়বা? অ্যাসকর্বিক অ্যাসিড। লেবু জাতীয় ফলে পাওয়া যেত। তাহলে এটা কোনো অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড নয়, বাদ বাকিগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। পরের প্রশ্নে চলে আসো। বলেছে তোমার দেহের কোন পাচক রসটি নীল লিটমাস কাগজকে ডোবালে সেটিকে লাল করে দেবে? মানে আমাদের দেহের মধ্যে বিভিন্ন রকম পাচক রস নিঃসৃত হয়, খাবার দাবারকে হজম করার জন্য, পাচিত করার জন্য বিভিন্ন রকম রস নিঃসৃত হয়। যেমন লালা রস, মুখ থেকে বেরোচ্ছে লালা রস। পিত্ত রস, আমাদের যকৃৎ থেকে বেরোচ্ছে হচ্ছে তোমার পিত্ত রস। অগ্নাশয় রস, অগ্নাশয় থেকে বেরোচ্ছে অগ্নাশয় রস। পাকস্থলীর রস, পাকস্থলী থেকে বেরোচ্ছে পাকস্থলী রস। এর মধ্যে কার মধ্যে ডোবালে পারে নীল লিটমাস পেপারটা লাল হয়ে যাবে? কার মধ্যে? পাকস্থলীর রসের মধ্যে। বলে হ্যাঁ পাকস্থলীর রসের মধ্যে কি আছে, এমন কি আছে যেটা নীল লিটমাসকে লাল করে দিচ্ছে? বললাম HCl আছে। বলে HCl মানে কি? বললাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। বলে হ্যাঁ পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। বললাম হ্যাঁ, এটাকে মিউরিয়াটিক অ্যাসিড বলা হয়। আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যদি তুমি নীল লিটমাসকে ডুবিয়ে দাও তাহলে সেটা লাল হয়ে যাবে, কারণ তুমি জানো যে অ্যাসিডের ধর্মই হচ্ছে নীল লিটমাসকে লাল করে দেয়। তাহলে আমরা পেয়ে গেলাম যে এখানে পাকস্থলীর রসের মধ্যে HCl আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তাই জন্য নীল লিটমাসকে লাল করে দিচ্ছে। পরের প্রশ্নে চলে আসো। বলেছে ট্রিপসিন যে জাতীয় উৎসেচক তা হলো। তাহলে ট্রিপসিন কেমন উৎসেচক জানতে চেয়েছে এখানে। তাহলে ট্রিপসিন একটা উৎসেচক পেয়ে গেলাম প্রথমে। কেমন উৎসেচক এটা? এটা হচ্ছে প্রোটিওলাইটিক উৎসেচক। কেমন উৎসেচক? প্রোটিওলাইটিক। কেন? কারণ এটা প্রোটিন জাতীয় খাদ্যকে হজম করতে সাহায্য করছে, প্রোটিনের উপর কাজ করছে, তাই জন্য প্রোটিওলাইটিক উৎসেচক পেয়ে গেলাম ট্রিপসিন। এরকমভাবে দেওয়া আছে দেখো লাইপোলাইটিক, অ্যামাইলোলাইটিক, হাইড্রোলাইটিক, এই সমস্ত জিনিসপত্রগুলো পুরো ডিটেলসে ভালো করে আমি কোর্সের ভেতর করিয়েছি। বলে কোথায় পেয়ে যাবো আপনার কোর্স? বললাম চলে যাও গুগল প্লে স্টোরে। বললাম তারপরে বলে ওখান থেকে গিয়ে ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও, বা দেখো নিচে লিঙ্ক রয়েছে, ওখান থেকে ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও। ওই ইওর স্টাডি অ্যাপের ভেতরে গিয়ে দেখবে ওখানে সায়েন্সের ক্লাসগুলো আমি করাচ্ছি, কিছু ওখানে ফ্রি ক্লাস তোমরা পেয়ে যাবে। অন্যান্য সাবজেক্টগুলো অন্যান্য স্যার ম্যাডামরা করাচ্ছেন। যদি আমাদের ক্লাস দেখে ভালো লাগে, যদি তুমি বুঝতে পারছো, মনে করো যে ঠিক আছে এই স্যারের কাছে আমি বুঝতে পারছি, তাহলে এই স্যারের কাছে একটু পড়াটা দরকার আমার, তাহলে পরে আমাদের সঙ্গে তুমি যুক্ত হতে পারো। বিভিন্ন টাইপের ওখানে কোর্স চলছে, এসএসসির কোর্স চলছে ওখানে, মানে ফুড এসআইয়ের কোর্স চলছে, পিএসসির কোর্স চলছে ওখানে, রেলওয়ের ফাউন্ডেশন কোর্স চলছে। তাহলে তুমি যে পরীক্ষা দেবে বলে মনস্থির করছো সেই পরীক্ষা তুমি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সাথে প্রিপারেশন নিতে পারো। আমি তোমাকে এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি তুমি সায়েন্সটা
সায়েন্সটা একবার আমার কাছ থেকে পড়ে নাও, তাহলে তুমি যে কোনো চাকরির পরীক্ষার জন্য, যে কোনো কোর্স থেকে তুমি যদি একবার সায়েন্সটা পড়ে নিতে পারো, তাহলে যে কোনো চাকরির পরীক্ষার জন্য সায়েন্সটা তোমার কাছে জল ভাত বলে মনে হবে। কারণ ওখানে আমি এমনভাবেই পড়িয়েছি, একবারে বেসিক লেভেল থেকে পড়িয়েছি, একবারে অ্যাডভান্স লেভেল অবধি নিয়ে গেছি। তার সঙ্গে সঙ্গে ওখানে তুমি PDF পেয়ে যাবে, মক টেস্ট দিতে পারবে, এইসব সুবিধা রয়েছে। কিন্তু মেন জিনিস হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট ইজ পাওয়ার, ঠিক আছে? ওখানে কনসেপ্ট দিয়ে আমি পড়িয়েছি। তুমি কেউ যদি যুক্ত হয় আমার সঙ্গে, ওখানে যদি কোনো বন্ধু বান্ধব পড়ে, তাহলে জিজ্ঞেস করতে পারো যে ওখানে আমি সায়েন্সটাকে কেমনভাবে পড়াচ্ছি। তুমি তারপরে ডিসিশন নিতে পারো, তারপরে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো এবং বিস্তারিত জানতে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে তুমি কল করতে পারো। আমরা পরের প্রশ্নে চলে আসছি। বলেছে হস্টোরিয়া হলো, হস্টোরিয়া কি? হস্টোরিয়া হচ্ছে একটা চোষক মূল। এই যে পতঙ্গভুক উদ্ভিদের কথা বললাম আমরা, পতঙ্গভুক উদ্ভিদ কোনগুলো? এই যে বললাম আমরা সূর্য শিশির, রাফলেশিয়া, এগুলো কি করছে? পতঙ্গদের ধরে ধরে খাচ্ছে। তাহলে পতঙ্গদের কিভাবে ধরছে? এই চোষক মূলের সাহায্যে পতঙ্গদের আকৃষ্ট করে তাদের থেকে নাইট্রোজেনযুক্ত রসগুলোকে গ্রহণ করে নিচ্ছে। তাহলে হস্টোরিয়া পেয়ে গেলাম। চোষক মূল কাদের রয়েছে? পতঙ্গভুক উদ্ভিদের মধ্যে রয়েছে। পরের প্রশ্নে চলে আসো। একটি মৃতজীবীর উদাহরণ হলো, মৃতজীবী যেগুলো মৃত জীবজন্তুর উপর জন্মাচ্ছে তাকে আমরা মৃতজীবী বলি। কি হয়ে যাবে সঠিক উত্তর আমার এখানে? সঠিক উত্তর হচ্ছে ইস্ট। ইস্ট হচ্ছে তোমার মৃত জীবজন্তুর উপর জন্মাচ্ছে, এই জন্য অপশান অনুযায়ী আমার হয়ে গেল ইস্ট। পরের প্রশ্নে চলে আসো। বলেছে স্বর্ণলতা কি ধরনের উদ্ভিদ? স্বর্ণলতা হচ্ছে তোমার কেমন উদ্ভিদ? এটা একটা পরজীবী উদ্ভিদ। এটা হচ্ছে তোমার পরজীবী উদ্ভিদ, অন্য উদ্ভিদের উপর এরা জন্মায়, এই জন্য এটা হচ্ছে পরজীবী। যেগুলো পরের জীবের উপর জন্মাচ্ছে, অন্য জীবের উপর জন্মাচ্ছে, যেমন প্রাণীর ক্ষেত্রে কি হচ্ছে? উকুন, কৃমি, এগুলো পরের দেহে বসবাস করছে, এই জন্য হচ্ছে তোমার এগুলো পরজীবী বলা হয়। পরের প্রশ্নে চলে আসো। বলেছে ফিতাকৃমি এক ধরনের, এই যে বলতে চলে এসছে ফিতাকৃমি। ফিতাকৃমি কি? মানুষের পেটের ভেতরে রয়েছে, এই জন্য এটা হচ্ছে অন্তঃপরজীবী। মানুষের পেটের ভেতরে থাকার জন্য অন্তঃপরজীবী। বহিঃপরজীবী কি হয়? বহিঃপরজীবী হচ্ছে উকুন, উকুন হচ্ছে বহিঃপরজীবী। পরের প্রশ্নে চলে আসো। বলেছে ক্ষণপদের সাহায্যে খাদ্য গ্রহণ করে। ক্ষণপদের সাহায্যে কি খাদ্য গ্রহণ করছে? অ্যাকচুয়ালি হবে ক্ষণপদের সাহায্যে কি চলাফেরা করে এখানে, ঠিক আছে? এটা ভুল দেওয়া আছে, এখানে পুষ্টি বলে আমাদের টাইপিস্ট করে দিয়েছে। ক্ষণপদের সাহায্যে চলাফেরা করে কে করে? অ্যামিবা। অ্যামিবা হচ্ছে ক্ষণপদের সাহায্যে চলাফেরা করে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার গমন অঙ্গের নাম। পরের প্রশ্নে চলে আসো। বলেছে অন্তঃকোষীয় পরিপাক দেখা যায়। অন্তঃকোষীয় পরিপাক কার দেহের মধ্যে দেখা যাচ্ছে? সঠিক উত্তর কি হবে আমার? অ্যামিবা। অ্যামিবা হচ্ছে এককোষী প্রাণী, এর দেহের মধ্যে অন্তঃকোষীয় পরিপাক দেখা যাচ্ছে, কোষের ভেতরেই পরিপাক হচ্ছে, এই জন্য অন্তঃকোষীয় পরিপাক বলছি। এটা এককোষী প্রাণী, পরীক্ষায় দিয়ে দেয় এককোষী প্রাণীর নাম বলো, বলবা হচ্ছে অ্যামিবা। তাহলে অন্তঃকোষীয় পরিপাক হচ্ছে অ্যামিবার মধ্যে দেখা যাচ্ছে। মানুষের মধ্যে বহিঃকোষীয় পরিপাক দেখা যায়, আমাদের কোষের বাইরে পরিপাক হয়, তারপরে তার সরল অংশগুলো কি হচ্ছে না ক্ষুদ্রান্তের পরে শোষিত হয়ে ওখান থেকে আমাদের কোষে কোষে চলে যাচ্ছে, রক্তের মাধ্যমে সেগুলো বহন করে নিয়ে চলে যাচ্ছে। মানুষের ক্ষেত্রে বহিঃকোষীয় হচ্ছে, অন্তঃকোষীয় অ্যামিবাতে ঘটছে। পরের প্রশ্নে চলে আসো। বলেছে কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? প্রয়োজনীয় উৎসেচক থাকে না। কোন গ্রন্থি থেকে এমন কি রস নিঃসৃত হচ্ছে যার মধ্যে কোনো উৎসেচক নেই? তাহলে কি হবে সঠিক উত্তর আমার এখানে? সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ। যকৃৎ থেকে কি বেরোচ্ছে? পিত্তরস। পিত্তরস বা হচ্ছে যকৃৎ রস নিঃসৃত হচ্ছে, যার মধ্যে কিন্তু কোনো উৎসেচক নাই। বাদ বাকি অগ্নাশয় থেকে যে সমস্ত রস নিঃসৃত হয় তার মধ্যে উৎসেচক থাকে, লালা গ্রন্থি থেকে উৎসেচক থাকে, আমাদের আন্তরিক গ্রন্থিগুলো থেকে যে তোমার রস নিঃসৃত হয় তার মধ্যেও উৎসেচক থাকে, কিন্তু যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হচ্ছে, তার মধ্যে কোনো উৎসেচক নাই। পরের প্রশ্নে চলে আসো। বলেছে একটি আংশিক মৃতজীবী উদ্ভিদ হলো। আংশিক মৃতজীবী উদ্ভিদের নাম কি? কি হবে আমার উত্তর? পাইন। পাইন হচ্ছে একটা আংশিক মৃতজীবী উদ্ভিদের উদাহরণ। পরের প্রশ্নে চলে আসো। পিত্ত নিঃসৃত হয়, একটু আগেই বললাম পিত্তরস কোথা থেকে নিঃসৃত হচ্ছে? যকৃৎ থেকে। যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হচ্ছে। আমাদের দেহের মধ্যে যদি বলে সবচেয়ে বড় আন্তিক গ্রন্থির নাম কি, তাহলে কি হয়ে যাবে? যকৃৎ। সবচেয়ে বড় আন্তিক গ্রন্থির নাম বা পৌষ্টিক গ্রন্থির নাম কি হচ্ছে? যকৃৎ হয়ে যাবে। পরের প্রশ্নে চলে আসো। মানুষের দেহে পৌষ্টিক তন্ত্রের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি, এই যে দিয়ে দিচ্ছে মানুষের দেহে সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থি, আন্তিক গ্রন্থি, এগুলোর নাম কি হচ্ছে? যকৃৎ। যকৃৎ হচ্ছে তোমার সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থির নাম। পরের প্রশ্নে চলে আসো। পুষ্টি যে ধরনের বিপাক তা হলো। পুষ্টি কেমন বিপাক? পুষ্টি প্রক্রিয়া হলে দেহের কি হয়? পুষ্টি প্রক্রিয়া হলে দেহের তোমার ওজনটা বেড়ে যায়। ওজন বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে? এটা উপচিতি বিপাক। তাহলে যে বিপাকে দেহের তোমার শুষ্ক ওজন বেড়ে যায় তাকে আমরা কি বলি? উপচিতি বলি। আর যে বিপাকে দেহের শুষ্ক ওজন কমে যায় তাকে আমরা অপচিতি বলি। যেমন রেচন হলে কি হয়? রেচন হলে পরে দেহ থেকে মাল মেটেরিয়াল বেরিয়ে যায়, তাহলে দেহের শুষ্ক ওজন কি হয়? কমে যায়, তাহলে সেটা হচ্ছে কি? অপচিতি বিপাক। তাহলে রেচন হলো একটা অপচিতি বিপাক। আর এখানে কি হচ্ছে? পুষ্টি হলে দেহের শুষ্ক ওজন বেড়ে যায়, তাহলে সেটা হচ্ছে একটা উপচিতি বিপাক। পরের প্রশ্নে চলে আসো। একটি বহিঃপরজীবী প্রাণী, বহিঃপরজীবী প্রাণীর নাম কি হবে? কমেন্টে লিখবে, ঠিক আছে? এটা মেয়েরা লিখবে কমেন্টের মধ্যে। কোন অপশনটা হবে এখানে? মেয়েরা ভালো জানবে এটা, তারপরে কমেন্টের মধ্যে লিখবে কোন অপশনটা হচ্ছে বহিঃপরজীবী প্রাণীর উদাহরণ। পরের প্রশ্নে চলে আসো। নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি দেহকে শক্তি যোগান দেয়? কোন উপাদানটা দেহের মধ্যে শক্তি যোগান করছে আমাদের? না এখানে ভিটামিন হবে না, জল হবে না, খনিজ লবণ হবে না, এখানে হবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, আমাদের এই তিনটে খাদ্যকে দেহে শক্তি উৎপাদক খাদ্য বলা হয়। পরের প্রশ্নে চলে আসো। আম্লিক মাধ্যমে সক্রিয় উৎসেচকটি হলো। আম্লিক মাধ্যমে কাজ করে কোন উৎসেচকটি? না
ট্রিপসিন। ট্রিপসিন হচ্ছে তোমার আম্লিক মাধ্যমে কাজ করছে, প্রোটিনের ওপর কাজ করে ট্রিপসিন। পরের প্রশ্নে চলে আসো। বলেছে মানবদেহের পৌষ্টিকতন্ত্রের নিচের অংশগুলির মধ্যে কোন অংশে প্রধানত পাচিত খাদ্যবস্তু শোষিত হয়? খাদ্যবস্তুগুলো যখন পাচন হয়ে যায়, পরিপাক হয়ে গেল, পাচন হয়ে গেল, তখন শোষিত হয়ে কোষে কোষে যাবে। তাহলে কোন অংশ থেকে শোষিত হচ্ছে? ক্ষুদ্রান্ত থেকে শোষিত হয়। কোথা থেকে শোষিত হচ্ছে? ক্ষুদ্রান্ত থেকে শোষিত হয়ে তারপর সেগুলো কোষে কোষে চলে যায়। পরের প্রশ্নে চলে আসো। গরুর দুধে যে খাদ্য উপাদানের অভাব থাকে সেটি কি? গরুর দুধের মধ্যে কি থাকে না? আয়রন থাকে না, আয়রন থাকে না, আর ভিটামিন সি থাকে না। আয়রন থাকে না এবং ভিটামিন সি থাকে না গরুর দুধের মধ্যে। বাদবাকি সমস্ত যত উপাদান আছে, খাদ্য উপাদান, সেগুলো গরুর দুধের মধ্যে পাওয়া যাচ্ছে। আয়রন পাওয়া যায় না, ভিটামিন সি পাওয়া যায় না। পরের প্রশ্নে চলে আসো। মানব দেহের যকৃতে শর্করা যে রূপে সঞ্চিত থাকে, যখন শর্করা জাতীয় খাবার দাবার আমরা খেয়ে ফেলি, যেগুলো আমাদের শক্তি উৎপন্ন করলো বা আমাদের সারাদিনের কাজকর্ম করার জন্য যা লাগলো তো লাগলো, কিন্তু বাদবাকিটা আমাদের যকৃতের ভেতরে সঞ্চিত থাকে। কি রূপে সঞ্চিত থাকে? না, গ্লাইকোজেন রূপে সঞ্চিত রয়েছে। গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে কোথায়? যকৃতের ভেতরে। কে থাকে? শর্করা বা কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে যকৃতের ভেতরে সঞ্চিত থাকে। আবার যখন লাগে ওই গ্লাইকোজেনটা ভেঙে আবার শক্তি উৎপন্ন করে নেয়, গ্লুকোজে পরিণত হয়ে যায়। পরের প্রশ্নে চলে আসো। বলেছে একটি প্রাণীজ পলিস্যাকারাইড হলো। প্রাণীজ পলিস্যাকারাইডের নাম কি? প্রাণীজ পলিস্যাকারাইডের নাম একটু আগেই বললাম, গ্লাইকোজেন। গ্লাইকোজেন হচ্ছে একটা প্রাণীজ পলিস্যাকারাইড। পরের প্রশ্নে চলে আসো। বলেছে লালারসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী যে উৎসেচকটি থাকে সেটি হলো। আমাদের লালারসের মধ্যে কোন উৎসেচকটি আছে যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে? কি হবে? লাইসোজাইম। তাহলে লালারসে কি আছে? লাইসোজাইম, যেটা কি করছে? ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে। পরের প্রশ্নে চলে আসো। যে পাচক রসে খাদ্য পরিপাকের জন্য কোনো উৎসেচক থাকে না, বলে দিলাম কি হবে? এটা পিত্তরস। যকৃৎ থেকে নিঃসৃত হচ্ছে পিত্তরস, যার মধ্যে কোনো উৎসেচক নাই। পরের প্রশ্নে চলে আসো। স্বভোজী এবং পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ কোনটা? একটু আগে বললাম যে পতঙ্গভুক যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো পতঙ্গকে ধরে ধরে খাচ্ছে, প্লাস তার সবুজ অংশ দিয়ে কী করছে? আবার সালোক সংশ্লেষও করছে। তাহলে তারা স্বভোজী পুষ্টিও করছে, আবার পরভোজী পুষ্টিও করছে। তাহলে কি হয়ে যাবে আমার এখানে উত্তর? না, এখানে হয়ে যাচ্ছে আমার না কলসপত্রী। এই যে বললাম কলসপত্রী, সূর্য শিশির, তোমার রাফলেশিয়া, এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে তোমার সমস্ত কিছু পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ। কলসপত্রী কি বললাম? সূর্য শিশির বললাম, কলসপত্রী বললাম এবং কি বললাম? রাফলেশিয়া। এগুলো হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ, মনে রাখবে এগুলো। পরের প্রশ্নে চলে আসো। বলেছে স্বভোজী এবং পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী প্রাণীটি হলো। এবার প্রাণী জানতে চেয়েছে। আগেটা ছিল উদ্ভিদ, এবার হচ্ছে প্রাণী, যে কিনা স্বভোজী পুষ্টিও করছে, পরভোজীও করছে। তোমরা পড়েছো যে সালোক সংশ্লেষে সক্ষম প্রাণীর নাম কি? কি পড়েছিলে? ইউগ্লিনা এবং ক্রাইসেমিবা। তাহলে অপশানে আছে এখানে ইউগ্লিনা, সঠিক উত্তর ইউগ্লিনা হয়ে গেল। যে কিনা সালোক সংশ্লেষ করতে পারছে, তখন স্বভোজী পুষ্টি করছে, আবার অন্য মানে প্রাণীর দেহ থেকেও খাবার দাবার গ্রহণ করছে, সেগুলো হচ্ছে তোমার কিনা পরভোজী পুষ্টি করছে। তাহলে ইউগ্লিনা হয়ে গেল স্বভোজী এবং পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী প্রাণীর নাম। পরের প্রশ্নে চলে আসো। মানব পৌষ্টিক নালীর যে অংশে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের উৎসেচক থাকে না সেটি হলো। শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করার জন্য কোথায় উৎসেচক থাকে না? না, আমাদের পাকস্থলীর ভেতর কোনো উৎসেচক থাকে না। তাহলে শর্করা জাতীয় খাবার পাকস্থলীর ভেতর হজম হয় না। পরের প্রশ্নে চলে আসো। বলেছে মানব দেহের পৌষ্টিক নালীর খাদ্য পরিপাকের জন্য উৎসেচক ছাড়া আর কি প্রয়োজন? মানে আমাদের খাদ্যকে পরিপাক করার জন্য উৎসেচক প্রয়োজন। উৎসেচক কি করছে? খাদ্যকে সরল অংশে রূপান্তর করে দিচ্ছে। কিন্তু তার সাথে সাথে আর কি প্রয়োজন? তার সাথে সাথে প্রয়োজন এখানে ভিটামিন না, স্বল্পমাত্রিক খনিজ লবণ না, অতিমাত্রিক না, জল প্রয়োজন। কি প্রয়োজন? জল প্রয়োজন। ঠিক আছে, পরের প্রশ্নে চলে আসো। মানুষের পুষ্টির তৃতীয় পর্যায়টি হলো, মানুষের যে পুষ্টি হয় সেই পুষ্টির তৃতীয় পর্যায় কি? মোট 5টা পর্যায় আছে, একটু বলে দিই। 5টা পর্যায় কি কি হয়? 1 নম্বর হচ্ছে খাদ্য গ্রহণ, পরীক্ষাগুলো দিয়ে দেয়। 1 নম্বর হচ্ছে খাদ্য গ্রহণ। 2 নম্বর কি হবে? পরিপাক। খাদ্য গ্রহণ, তারপরে খাদ্যটা খাওয়ার পরে সেটা পরিপাক হবে, ঠিক আছে, সরল অংশে রূপান্তর হবে। খাদ্য পরিপাক, তারপর হবে শোষণ। সেই খাদ্যটা কি হবে? শোষিত হবে, ঠিক আছে, ক্ষুদ্রান্ত দিয়ে শোষিত হয়ে চলে যাবে কোষে কোষে। তারপর হবে আত্তীকরণ, সেই খাদ্যটা হবে আত্তীকরণ হবে কোথায়? কোষের ভেতরে গিয়ে আত্তীকরণ হবে। এবং তারপরে সবশেষে হবে বহিষ্করণ, ঠিক আছে, একেবারে সোজা বাইরে। তারপরে হবে এটাকে বহিষ্করণ। তাহলে মোট 5খানা পর্যায় পেয়ে গেলাম। কী কী পেলাম এখানে? খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। এটা হচ্ছে তোমার মানুষের পুষ্টির 5টা পর্যায় পেয়ে গেলাম। 3 নম্বর পর্যায়টা কি হচ্ছে? শোষণ। কোন অপশানে আছে? ডিতে আছে। পরের প্রশ্নে চলে আসো। নিচের যে উৎসেচকটি প্রোটিন পরিপাকে সাহায্য করে, প্রোটিন পরিপাকে কে সাহায্য করে? বারবার বলছি আমি, ট্রিপসিন। ট্রিপসিন হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে আসো। যে প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না, কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে উৎপন্ন হয় না বা মানবদেহে থাকে না, তার নাম জানতে চেয়েছে। কি হবে এখানে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে তোমার রেনিন। পেপসিন থাকে, ইরেপসিন থাকে, ট্রিপসিন থাকে, রেনিন থাকে না মানবদেহের মধ্যে। তাহলে সঠিক উত্তর রেনিন পেয়ে গেলাম। পরের প্রশ্নে চলে আসো। বলেছে শ্বেতচন্দন একটি ড্যাশ উদ্ভিদ। শ্বেতচন্দন কেমন
কেমন টাইপের উদ্ভিদ জানতে চেয়েছে এখানে। সঠিক উত্তর কী হবে? আংশিক পরজীবী। আংশিক পরজীবী উদ্ভিদ হচ্ছে শ্বেতচন্দন। আর এর আগে একটা বললাম কি আংশিক মৃতজীবী। আংশিক মৃতজীবী উদ্ভিদ কি বললাম? পাইন। আংশিক মৃতজীবী পাইন, আংশিক পরজীবী হচ্ছে শ্বেতচন্দন। পরের প্রশ্নে চলে আসো। বলেছে নিচের উদ্ভিদগুলির মধ্যে যেটি স্বভোজী নয়, যেটি স্বভোজী নয় সেটি হলো, এখানে এরকমভাবে দিতে পারতো যেটি শুধু স্বভোজী নয়, কারণ এর মধ্যে পরভোজীও আছে, শুধুমাত্র স্বভোজী নয়। সঠিক উত্তর কী হবে? রাফলেশিয়া। রাফলেশিয়া কী করছে না পতঙ্গভোগ বললাম, তাহলে এ শুধুমাত্র স্বভোজী নয়, এ পরভোজীও হয়, তাই জন্য এখানে দিতে হতো যে শুধু স্বভোজী নয় সেটা কোনটা। এগুলো বাদবাকি শুধু এগুলো সব সালোক সংশ্লেষ করেই খাদ্যদ্রব্য গ্রহণ করছে, পুষ্টি সম্পন্ন করছে, এগুলো হচ্ছে তোমার কি স্বভোজী। আর এ স্বভোজী নয়, এ স্বভোজীর সঙ্গে পরভোজীও হয়। পরের প্রশ্নে চলে আসো। বলেছে মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদ হলো। মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদের নাম জানতে চেয়েছে। সঠিক উত্তর কী হবে? মনোট্রোপা। মনোট্রোপা সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো। মটর গাছের মূলের অর্বুদে বসবাসকারী যে ব্যাকটেরিয়া তার নাম কি? মটর জাতীয় গাছের মূলে কে থাকে? না রাইজোবিয়াম থাকে। কে থাকে? রাইজোবিয়াম থাকে, যে কিনা ভালো কাজ করে, বায়ু থেকে নাইট্রোজেনকে সংবন্ধন করতে, মাটিতে সংবন্ধন করতে সাহায্য করছে। রাইজোবিয়াম মটর গাছের মূলে রয়েছে। পরের প্রশ্নে চলে আসো। বলেছে শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত সংগঠনটি হলো। শৈবাল আর ছত্রাক একসঙ্গে মিলে কি তৈরি হয়? প্রথমে বললাম মিথজীবী উদ্ভিদ, নাম কি? লাইকেন। মিথজীবী উদ্ভিদ নাম কি? লাইকেন তৈরি হচ্ছে। পরের প্রশ্নে চলে আসো। বলেছে স্বভোজী পুষ্টির দ্বিতীয় পর্যায়কে কি বলে? স্বভোজী পুষ্টির দুটো পর্যায় হয়, তার দ্বিতীয় পর্যায়টা জানতে চেয়েছে। প্রথম পর্যায় হচ্ছে তোমার সংশ্লেষণ, প্রথমে হচ্ছে তোমার সংশ্লেষণ এবং দ্বিতীয় হচ্ছে তোমার আত্তীকরণ। সংশ্লেষণ আর হচ্ছে তোমার আত্তীকরণ, এই দুটো পর্যায় হচ্ছে তোমার কার ক্ষেত্রে হচ্ছে? না স্বভোজী পুষ্টির ক্ষেত্রে হচ্ছে। আর পরভোজীর ক্ষেত্রে আমরা 5টা পর্যায় বললাম। 5টা পর্যায়ের মধ্যে কি কি বললাম? না খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। খাদ্য গ্রহণ, শোষণ, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ, এটা হচ্ছে পরভোজী। মানুষের ক্ষেত্রে পরভোজী হয়। এবং তোমার স্বভোজী ক্ষেত্রে কি হচ্ছে? সংশ্লেষণ, আত্তীকরণ। দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে? আত্তীকরণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এই নামগুলো পড়ে রাখবে। কোনো ক্ষেত্রে হয়তো প্রথম পর্যায়ে জানতে বললো বা দুটো পর্যায়ে বলে দিলে এইভাবে। হ্যাঁ, তোমার যখন তৃতীয় পর্যায়ে বলেছিল ওখানে পরভোজীর ক্ষেত্রে, ওই জন্য পুরো 5টা পর্যায়ে বলে দিয়েছি। পরীক্ষাতে পঞ্চম পর্যায়ে বলে দিল, তখন কি করবা? মানুষের ক্ষেত্রে পরভোজী পুষ্টির 5টা পর্যায়ে মনে রাখবে। কি কি বললাম? খাদ্য গ্রহণ, তারপর পরিপাক, তারপরে শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। ঠিক আছে? খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। আর উদ্ভিদের ক্ষেত্রে মানে স্বভোজী পুষ্টির ক্ষেত্রে কি হবে? দুটো পর্যায়, সংশ্লেষণ, আত্তীকরণ। পরের প্রশ্নে চলে আসো। সবুজ উদ্ভিদের পুষ্টির প্রথম ধাপ কি? প্রথম ধাপ কি বললাম? সংশ্লেষণ, তারপর আত্তীকরণ। তাহলে সংশ্লেষণ এখানে সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো। বলেছে নিচের যে উদ্ভিদটি পরাশ্রয়ী প্রকৃতির, পরাশ্রয়ী পরের দেহে আশ্রয় নিচ্ছে, পরজীবী, পরজীবী উদ্ভিদের নাম কি বলেছে এখানে? রাসনা। রাসনা হচ্ছে এখানে পরাশ্রয়ী উদ্ভিদের উদাহরণ পেয়ে গেলাম। পরের প্রশ্নে চলে আসো। নিচের যে উদ্ভিদটি পতঙ্গভুক নয়, পতঙ্গভুক নয় তার নাম জানতে চেয়েছে। কি হবে এখানে? কলসপত্রী বলেছি পতঙ্গভুক, সূর্য শিশির পতঙ্গভুক, পাতাঝাজি পতঙ্গভুক। তাহলে 3টে হয়ে গেল পতঙ্গভুক। কচুরিপানা পতঙ্গদের খায় না, তাহলে এখানে কচুরিপানা সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো। যে ধরনের পুষ্টিতে সহভোক্তা এবং ব্যতিহারী লক্ষ্য করা যায়। সহভোক্তা এবং ব্যতিহারী দুটো জিনিসপত্র রয়েছে কার ক্ষেত্রে? না মিথজীবীর ক্ষেত্রে। মিথজীবী পুষ্টির ক্ষেত্রে দুরকম জীব পরস্পর সহাবস্থান করে বসবাস করছে বললাম, যেমন লাইকেন বললাম, শৈবাল এবং ছত্রাক নিয়ে তৈরি হয়েছে। তো আজকে আমরা 50টা প্রশ্ন সলভ করে ফেললাম পুষ্টি থেকে, যেগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন ছিল। এবং এই প্রশ্নগুলো যদি আবার রিপিট হয় যে কোনো পরীক্ষায়, যারা এই অবধি ক্লাস করলে, শেষ পর্যন্ত ক্লাস করলে, তারা অবশ্যই তার ঠিক উত্তর দিয়ে আসতে পারবে, এটা আমি আশা করতে পারি। চলো দেখা হচ্ছে তাহলে এরকম কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ।